আপনার কথায় আমি শিলাদিত্য, আপনাদের কথা তুলে ধরার জন্য। ক্যালকাটা নিউজ একেবারে প্রথম দিন থেকে কাদম্বিনীকে নিয়ে সমস্ত তথ্য, সমস্ত আপডেট তুলে ধরেছে। আরজি করের এই ঘটনা রাজ্যকে, দেশকে, বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। স্বাগত বলার মতো ভাষা, শব্দ আমি অন্তত জানি না। কাদম্বিনীর মা এবং বাবা আমাদের সঙ্গে এই মুহূর্তে ক্যালকাটা নিউজের স্টুডিওতে রয়েছেন। গত 11 মাস ধরে যে অমানসিক কষ্ট, যন্ত্রণা সহ্য করে চলেছেন, সঙ্গে লড়াই করে চলেছেন, জানব, তাদের কাছ থেকেই জানব। তার আগে দেখে নেব 11 মাসের এই লড়াই। নারকীয় যন্ত্রণা ভোগ, পাশবিক অত্যাচার সহ্য করে মৃত্যু হয়েছে আরজি করের তরুণী চিকিৎসক কাদম্বিনীর। তারপরেও নিস্তার মেলেনি। ধর্ষণের পর ছিন্ন বিচ্ছিন্ন, অসহায়, অর্ধনগ্ন অবস্থায় আরজি কর হাসপাতালের সেমিনার হলে পাওয়া যায় কাদম্বিনীর মর্মান্তিক অত্যাচারিত মৃতদেহ। ঘটনায় পুলিশের জলে ধরা পড়ে কঠোর স্বীকারোক্তি রাজ্যের সিভিক ভলেন্টিয়ার পেশায় নিযুক্ত সঞ্জয় রায়ের। সোনার প্রতিমা হারিয়ে ধুধু অন্ধকার নামে গোটা পরিবারের চোখে। রাজ্য জুড়ে ন্যায় বিচারের দাবিতে শুরু হয় আন্দোলন, শাস্তির দাবিতে শুরু হয় মৌন মিছিল। কর্মবিরতির ডাক দেন কলকাতার সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকরা। বিচারের দাবিতে পথে নামে দেশবাসী। শুধু তাই নয়, আন্দোলনের ঝাঁজ ছাড়ায় আন্তর্জাতিক সীমানা, শহর জেলা ছাড়িয়ে আন্দোলন চোখে পড়ে পদ্মা পাড়েও। 9 আগস্ট ভোররাতে যখন সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তখন নিজেকে আর নিজের আব্রু বাঁচানোর কাতর আরতি কাদম্বিনীর গলায়। মেয়েটিকে দানবের মতো ছিঁড়ে কুড়ে খেয়ে রক্তাক্ত করে তার বিদায়ের বাদ্যি বাজানো হয়েছিল। এই কি নারীদের প্রাপ্য? নারীরা কি শুধুই লালসার পাত্রী? মা দুর্গা যেমন দশভুজা হয়ে অসুর বধ করেছিলেন, কখনো কালী তো কখনো দুর্গা রূপে সমাজ থেকে এই মানুষরূপী অসুর নরখাদকদের দূর করার লক্ষ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রিমঝিম 14 আগস্ট রাত 11:55 নাগাদ নারীদের যোগ দেওয়ার আহ্বান জানান। রাত দখলের ডাক দেন তিনি। তার আবেদনে সাড়া দিয়েছেন মহিলা থেকে বৃদ্ধ, বৃদ্ধা, শিশুরাও। রিমঝিমের একটা পোস্ট গোটা বিশ্বে মেয়েদের রাত দখলের কর্মসূচির প্রতিবাদের ঝড় তোলে। ওটা শুধু একটা ফেসবুক পোস্ট হিসেবেই থেকে যায়নি, লক্ষ লক্ষ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে রাত দখলের ডাক। শুধু মেয়েদের রাত দখল নয়, বাংলার মেয়ের বিচারের দাবিতে গর্জে ওঠে মানুষ। ঘরে ছিলেন না বৃদ্ধ, বৃদ্ধা, খুদেরাও। শহর থেকে মফস্বল, গ্রাম প্রতি রাস্তার মোড়ে মোড়ে মোমবাতি, মশাল আর প্ল্যাকার্ড হাতে পথে নামে সকলে। রাজ্য রাজনীতি ভুলে শুধুই বিচারের আন্দোলন। দলমত নির্বিশেষে পথে নামেন সমস্ত নেতানেত্রীরা। দেখতে দেখতে পার হবে 1টা বছর। সামনের মাসেই ফের আসবে 9 তারিখ। চোখের কোণে চিকচিক করে উঠবে জল। কিন্তু ন্যায় বিচার? সবকিছুর ঊর্ধ্বে কাদম্বিনী যতদিন না বিচার পায়, ততদিন জারি থাকুক আন্দোলন, জারি থাকুক লড়াই। ক্যালকাটা নিউজ। আসবো এই পুরো বিষয় নিয়ে 11 মাসের কথা জানার জন্য কাদম্বিনীর মা এবং বাবার কাছে। মাসিমা, 11 মাস এই লড়াই চলছে, কি বলবেন? 11 মাস কি, এখন তো আমাদের কাছে এই 11 মাসটা 11 বছরেরও বেশি মনে হয়। কারণ জীবনে কোনো দিন এরকম পরিস্থিতির মধ্যে পড়বো এটা কোনো দিন ভাবিনি। হয়তো মেয়েটা খুব মেধাবী, ছোটোবেলা থেকে মা আমি ডক্টর হব, আমরা সবসময় তার স্বপ্নটা পূরণ করতে গিয়ে ভালো মেধা যেদিন আরজি করে চান্স পেয়েছিল, সেদিন কত আমাকে জড়িয়ে ধরে, মা তুমি খুশি হয়েছো আমি আরজি করে চান্স পেয়েছি। হয়তো আরজি করে চান্স পেয়েছিল বলে, হয়তো এত মেধা ছিল বলে আমার মেয়েটাকে আজ আমি হারিয়ে ফেলেছি। এটা আমার মনে হয় কোথাও গিয়ে মেয়ের কাছেই আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করিস মা, তোকে আমি বাঁচাতে পারিনি, তোর ওই আর্তচিৎকার আমার কানে এসে পৌঁছায়নি। কি দোষ করেছিল আমার মেয়েটা, কি দোষ করেছিলাম আমরা যে তার ডিউটিরত অবস্থায় তাকে হসপিটালের মধ্যেই খুন হতে হলো, ধর্ষিতা হতে হলো, হসপিটালের কেউই জানলো না। এই অস্বাভাবিক ঘটনা আমরা কোনোদিনও মেনে নেব না।
যতদিন না বিচার পাই ততদিন লড়াই চালিয়ে যাব। মেয়েকে বড় করার জন্য অনেক লড়াই করেছি। ও যখন ছোট, মা আমি ডাক্তার হব বলতো, তখন আমরা একটা টালির বাড়িতে থাকতাম। জানি না কিভাবে কি হবে, সেই চিন্তাই সবসময় ওকে বেশিরভাগ টাইম আমিই পড়াতাম, আর আমার সঙ্গে জড়িয়ে থাকতে মেয়েটা ভীষণ ভালোবাসতো। ছোট্ট থাকতে আমার মা ওকে যখন নিয়ে যেতেন, সন্ধ্যা হলেই ও আমার মাকে বলতো, দিদি ভাই আমাকে তুমি বাড়িতে দিয়ে আসো, নাহলে আমার মা আমি না থাকলে ভয় পাবে। সেই মেয়েটা আর আমার কাছে নেই, কিন্তু তার মৃত্যুতে গোটা দেশ যে নড়েছে তার মধ্যে অবশ্যই একটা পাওয়ার ছিল, আর আমি সেই পাওয়ারেই এখনো অবধি লড়াইটা চালিয়ে যাচ্ছি। হয়তো বিগত দিনেও চালিয়ে যাব, শেষ না দেখে আমি কিছুতেই ছাড়বো না। সেই 9 তারিখটা, সেদিনও একটা শুক্রবারই ছিল, আজকেও একটা শুক্রবার। বৃহস্পতিবারে আমার মেয়ে হসপিটালে বেরিয়েছিল ডিউটির উদ্দেশ্যে। রাতে ঘুমাতো না, অনেক দেরি করে ঘুমাতো, যেহেতু ও এমডি করার সঙ্গে সঙ্গে ডিএম করার জন্যও দুটো সে অনলাইনে পড়াশোনা করছিল। সেটা ওর মোবাইল দেখলে সবাই বুঝতে পারবে, আমি মা বলে বাড়িয়ে বলবো না। ড্যামস এবং ম্যারো দুটো অনলাইন কোর্সে ও এমডিতে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করছিল, এবং নিজের সেমিনার, কলেজ, পেশেন্ট এগুলো থাকতোই। ফার্স্ট ইয়ারে ও চেম্বারে যেতে পারতো না, প্রচণ্ড কষ্ট হতো ফার্স্ট ইয়ারটা, কিন্তু ও চেম্বার থেকে বারবার ডাকতো, কিন্তু চেম্বারেও যেত না। সেকেন্ড ইয়ারে উঠলে আবার চেম্বারটা শুরু করেছিল। সবসময় অনেক ব্যস্ত থাকতো, তাও আমাদের টাইম দেওয়ার জন্য হসপিটাল থেকে বাড়ি এসে খেয়ে যখন ওর ঘরে ঢুকবে, আমি হয়তো টিভি দেখছি, টিভিটা বন্ধ করে দিয়ে আমার হাত ধরে, মা আমি তো সারাদিন ছিলাম না, আমার সাথে চলো না। এই হচ্ছে আমার মেয়ে। মাঝে মাঝে ওর বাবা বলতো, মা মেয়ে কি মিল, তখন ও নিজেই বলতো, বাপি তুমিও আসো না, আমার সঙ্গে বসো, আমি তো সারাদিন ছিলাম না। আমি একটা রত্ন পেয়েছিলাম, ডায়মন্ড যেটা দিয়েছিলেন, ঠাকুরই দিয়েছিলেন, সেটা আমি হারিয়ে ফেলেছি কতগুলো দুষ্কৃতির জন্য। আরজি করের এই যে আমার মেয়ের সঙ্গে যারা ছিল তাদের আমি আর আরজি করের ডক্টর বলো না, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে ডাকাতগুলো আমার মেয়েকে খেয়ে ফেলেছে, রক্তাক্ত অবস্থায় মেরে ফেলেছে আমার মেয়েটাকে, এবং আমাদের সঙ্গে সেদিন সারাদিন দেখাও করেনি। বিকেল 5টার সময় সারাদিনের খাবার সেদিনও আমি সেদিন বায়না করেছিল, মা আমাকে টিফিন বানিয়ে দাও। ওর বাবা বলছে, না না, গরম গরম খাবার ওখান থেকে খাস, ওখানে ভালো পাওয়া যায় না, ওখানে কিছুই পাওয়া যায় না, তুমি আমাকে টিফিন বানিয়ে দেবে। ও ডিউটি যাবে বলে আমি রোজই ভোরবেলায় 4টের সময় ঘুম থেকে উঠতাম, 8:30 অবধি আমার টানা চলতো ও সমস্ত কিছু গুছিয়ে দেওয়া। এখন আর আমি উঠি না, সেই 8:30 যেন আমাকে গিলে খেতে চায়, আমি ওই ঘরটা থাকতে পারি না। তাই আর 8:30টার আগে আমি এখন আর উঠিই না, শুয়েই থাকি। ও স্নান করে এসে, মা খাবারটা নিয়ে আমার কাছে আসো না, চুল আসরাতে আসরাতে আমি খাইয়ে দিতাম। লাস্ট সেই বৃহস্পতিবার দিনটাও আমি খাইয়ে দিয়েছিলাম ওকে। আপনি একটু শান্ত হন, একটু জল খান। তারপর বিকেল 5টার সময় আমাকে ফোন করেছিল, আমার বানানো খাবারটা খাচ্ছিল। 8টার সময় একবার ফোন করেছিল আমাকে, মা কী করছো? আমি বললাম মোচা কাটছি। বললো কালকের জন্য করবা, ভালো করে রান্না করো। লাস্ট 11:15 আমাকে একটা ফোন করেছিল, মা আমাদের খাবার এসে গেছে। আমি বললাম কী খাবি? অনেক কিছু খাবারের কথা বললো তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কোনো টেনশন নেই। কিন্তু তারপরে আর ফোন করেনি। অন্যদিন ডিউটিতে থাকলে কতবার ফোন করে, আমরা ফোন করতাম না। ফোন করলে হয়তো ফোনটা না ধরলে আমার খুব টেনশন হয়ে যেত, কোনো ক্রিটিক্যাল পেশেন্ট থাকলে তখন ও ফোনটা ধরতে পারতো না, আমার খুব টেনশন হয়ে যেত। সেই জন্য আমাকে বলতো, মা আমি ফোন করব, তোমাদের ফোন করতে হবে না। কিন্তু সেদিন সারা রাতে আর ফোন করেনি। সকালে 8টার সময় আমি দুবার ফোন করেছি, ওর বাবা বাড়িতে ছিল না, ফোনটা রিং হয়নি। আমি ভাবছি ফোন বোধহয় সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই। কিন্তু 10:53-তে আমাদের কাছে সেই ফোন কলটা আসে, আমাদের সর্বস্ব হারিয়ে যায়।
তারপরে আমরা হসপিটালে যাই। চরম মানুষ যে কতটা অমানবিক হতে পারে সেদিন আমি সেই 9 তারিখ দেখেছি। কেউ একজন আমাদের সঙ্গে এসে দেখা করে না। আমি পুলিশের পায়ে ধরে কেঁদেছি, আমাকে একটাবার মেয়ের কাছে যেতে দিন, যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি একবার দেখবো, যদি একটু কেউ পারেন ওকে বাঁচান। কিন্তু কেউ আমার কথা শোনেনি, কেউ ওর ডিপার্টমেন্টের কেউ আমার সঙ্গে এসে দেখাও করেনি সেই দিন। আমাদের দুজনকে এক জায়গায় থাকতেও দেওয়া হয়নি, অনেক পুলিশ মিলে ঘিরে রেখেছিল আমাদের। উনি এক জায়গায় ছিলেন, আমি এক জায়গায় ছিলাম। বাড়ির লোককে বার করে দেওয়া হয়েছিল, যত রকম পারা যায় অত্যাচার করা হয়েছিল। তারপরে বিকেলে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে বসিয়ে রাখা হয়েছিল, সিজার লিস্ট তৈরি হবে। সেখানেও পুলিশ অনেক রকম কোশ্চেন আমাকে করছিল, আপনার মেয়ে সাইকিয়াট্রি পেশেন্ট এসব বলছিল। আমি বললাম সাইকিয়াট্রি পেশেন্ট হলে সে 36 ঘন্টা ডিউটি করবে কি করে? তাকে তো হসপিটাল থেকেই বাদ দিয়ে দিত, তাহলে কি হসপিটালে তাকে রাখতো না? এই যে ওষুধ রয়েছে অনেক, ওর এই ওপিডি ডিউটি ছিল, এমআররা এসে ওই ওষুধগুলো দিয়ে গেছেন, ও কেন ওই ওষুধগুলো খাবে? তারপরে আমাকে পোস্টমর্টমের সামনে নিয়ে যাওয়া হয়, সেখানে ওর বাবা ছিল না, ওর বাবা এফআইআর লিখতে গেছিলো। আমি বললাম ওর বাবা আসুক তারপরে সাইন করে দেব, কিন্তু পুলিশ এবং আমাদের এখানকার লোকাল এমএলএ কমিশনার ওরা জোরাজুরি করতে থাকে, আমি সাইন করে দিই। আমি জানি না সাইন করলে যে আমাদের হাতে ডেড বডি দেওয়া হবে না, সেটাও আমি জানতাম না তখন। সাইন করার পরে ঘুরেই দেখি ওর বাবাও চলে এসেছে, কিন্তু আমাদের দুজনকে চেপে আমাদের গাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ডেড বডি কোথায় নিয়ে গেল আমরা বুঝতে পারলাম না। ডেড বডি আমাদের এলাকার এখন যে চেয়ারম্যান সোমনাথ দে, সে ডেড বডির গাড়িতে উঠে নিয়ে চলে গেছে। আমরা গেটের সামনে এসে দেখি কোথাও দেখা যাচ্ছে না। তখন আমি বললাম টালা থানায় চলো, টালা থানায় চলো। আমরা গিয়ে ওখানে এফআইআর করি যে আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না, এখানে মেয়ের ডেড বডি নিয়ে আসা হোক, আমরা আজকে পোড়াবো না, সেকেন্ড পোস্টমর্টম করাবো, তারপর দেহদাহ হবে। কিন্তু পুলিশ আমাদের গাড়ির মধ্যে আটকে রাখে, কোনো কথাই আমাদের শোনে না। তারপর সেখানে সঞ্জীব মুখার্জিকে ডেকে নেয়, যে আমাদের প্রতিবেশী। সে আমাকে জিজ্ঞেস করলো তোমরা সেকেন্ড পোস্টমর্টম করাতে চাও? আমি বললাম হ্যাঁ চাই। বললেই, এটা তো আগে জানতাম না বলেই, ওখানে সজল দা, অগ্নিমিত্রা পাল, এরা কৌস্তব বাগচি, এরা সবাই ছিল, তাদের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিল। আর এদিক দিয়ে আমাকে, আমাদের বাড়ির পাশের একটা মেয়ে ফোন করে আমাকে বলছে বৌদি তোমরা কোথায়, তোমরা যদি না আসো ওকে বলছে শ্মশানে নিয়ে চলে যাবে। তখন আমি অগ্নিমিত্রা পাল দিদির হাত ধরে কেঁদে ফেলি, বলি দিদি আমাকে বাড়ি যেতে দিন, সারাদিন মেয়ের মুখ দেখিনি। তারপরে বাড়ি আসি, দেখি ওকে 2 ঘন্টা আগে আমাদের বাড়ির সামনে আনা হয়েছে। বাড়িতে যখন ঘরে তোলা হয় তখনই আমি আর ওর বাবাকে ধরে বলছি চলো মেয়েটার কাছে গিয়ে বসি একটু। তখনই আমাদের লোকাল এমএলএ, কমিশনার এবং সঞ্জীব মুখার্জি 3 জন মিলে ডিসি নর্থকে ডেকে নিয়ে আসে এবং ওর বাবাকে নিয়ে যায় একটা কোণার মধ্যে। ওর বাবার কাছে একটা টাকার বান্ডিল ধরিয়ে দেয়। আমি সেটা জানতাম না, কিন্তু সঞ্জীব মুখার্জি এসে আমার কানে কানে বলছে টাকার বান্ডিল দিচ্ছে, হেসে বলছিল কথাটা। আমি তখন চিৎকার করে কেঁদে ফেলি, টাকা দিচ্ছে কেন? আমরা তো চাইনি টাকা, আমার মেয়েটাকে ফিরিয়ে দিক না, আমার মেয়েটার সামনেই রয়েছে, এখন ও টাকা দিচ্ছে আমাদের তো কোনো টাকা চাই না। ও তখন ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি করে, আমাদের আত্মীয়রাও ছিল, তারা বলে বার করো ওকে, বার করো ওকে। এভাবে তখন খুব ঝামেলা। তিমির বলে একটা ছেলে ছিল, সে বলে সঞ্জীব দা এখানে কি মার খাবে? তারপরে ও একটু চুপ করে, ডেড বডি নিয়ে চলে যায়। আমার মেয়ের বান্ধবী আমাকে কাকিমা নিতে দিও না, নিতে দিও না, নিলে তো সব শেষ হয়ে যাবে। তখন সঞ্জীব মুখার্জি আমাকে ওকে ঠেলে ফেলে শ্মশানে নিয়ে যায়। কোনো কাজই আমাদের কিছুই করতে হয়নি। সেখানেও 3-4টে ডেড বডি ছিল। তা আমার মেয়েকে যেখানে একদম চুল্লির সামনেটায় শুয়ে আমাদের দিয়ে কাজকর্ম করা হয়েছে যন্ত্রের মতো, আমরা সেটাই করেছি। মাসিমা, আমার এত কঠিন বাস্তব, মানে আমরা জানবো আরও মেসমশাইয়ের কাছ থেকেও। আপনিও একটু জল খান, আমরা আরও অনেক কিছু জানবো, দর্শকদের কাছে তুলে ধরবো। একটা বিরতির পর সঙ্গে থাকুন।
কাদম্বিনীর মা বাবার সঙ্গে আমরা কথা বলছি, আসবো, এবং একটু আগেই যেটা বললাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই আগস্ট এবং 14ই সেপ্টেম্বর কি বলেছিলেন শোনাবো। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ, এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে, দোষীরা কেউ আমার বন্ধু নয়। মাসিমা, আন্দোলন এবং তারই সঙ্গে জড়িয়ে রয়েছে জুনিয়র চিকিৎসকরা, সমাজের প্রচুর মানুষ। শোনাবো, অনিকেত এবং আশফাকুল্লাহ কয়েকদিন আগে আমাদের সঙ্গে কথাবার্তা বলেছিল, কিন্তু তার আগে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কি বলবেন? আন্দোলন চলেছে আন্দোলনের মতো, তবে একটা কথা এখনই শুনলাম, মুখ্যমন্ত্রী বলছেন যে ভেতরের অনেকেই জড়িত আছে। তাহলে সেই কথাটা উনি নিজেই বললেন, আমাদের বাড়িতে গিয়েও বলেছিলেন। যেমন বলি, আমাদের দুজনকে আলাদা ঘরে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল যে যখন আমাদের বাড়িতে গেছিলেন, বলেছিলেন এক আসল অপরাধীকে তো আমরা ধরেই ফেলেছি। তখন আমি থামিয়ে ওনাকে দিয়ে আমি বললাম, দিদি আমি যাকে ধরা হয়েছে তাকে আসল অপরাধী মনে করছি না, কারণ আমার মেয়ে একটা হসপিটালে অন ডিউটি ডক্টর ছিল, তার ডিউটি চলছিল, সে কোথায় ছিল না ছিল সেটা একটা সিভিকের পক্ষে জানা সম্ভব নয়। সিভিক কী করে ওখানে গিয়ে জানলো যে আমার মেয়ে কোথায় শুয়ে আছে? ভেতরের কেউ যদি ইনভলভ না থাকে, একটা হসপিটালে তো একটা বাড়ি নয় যে দুজন লোক ঘুমিয়েছিল, সেখানে প্রচুর লোক, সেখানে সম্ভব না কিছুতেই একজনের পক্ষে। মুখ্যমন্ত্রী মাথা নিচু করে এটা শুনেছিলেন, শুনে বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বলেছিলেন, আমারও এটাই মত, তুমি ভেতর থেকে ডেকে নিয়ে কাউকে একটু ডান্ডা টান্ডা দাও। ঠিক এই ওয়ার্ডটাই ইউজ করেছিলেন, আসলে অপরাধীরা বেরিয়ে আসবে। কিন্তু কই, ভেতরের কেউ এখনও ধরা পড়েনি। প্রিন্সিপাল ধরা পড়েছিল, তারও কোনো চার্জশিট সিবিআই না দিয়ে ছাড়া পেয়ে গেছে। মেশমশাই একটু আগে যে কথাটা বললেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি করছে, এই প্রশ্নটা কি আপনার মধ্যেও একই রকমভাবে রয়েছে? একদম রয়েছে। তদন্ত করলে আসল অপরাধীরা বেরিয়ে আসবে। আমরা জানি তদন্ত করেছে, ওরা সব জানে, কোনো একটা অজ্ঞাত কারণে ওরা সেটা প্রকাশ্যে আনছে না। আজ যেমন প্রকাশ্যে আসছে না কিছুই তদন্তর, কিন্তু আমি মেয়ের নামটা নিতে পারবো না কেন? মেয়েটা আমার ছোট্টবেলা থেকে লড়াই করতো তার নামের জন্য, তার পাশে যেন অনেক ডিগ্রি থাকে। এমনকি চেম্বারে গিয়ে সব পেশেন্ট ফ্রিতে দেখে আসতো, মা আমার একটা টাকা হয়নি, তুমি কি রাগ করেছো? না, আমি টাকা পয়সা চাই না মা, আমার নামের পাশে যেন অনেক ডিগ্রি থাকে, তুমি খুশি হবে তো? আমি যদি এমডিতে গোল্ড মেডেল পাই তুমি খুশি হবে তো? আমার মেয়েটার এরকমই কথাবার্তা ছিল, সেখানে আমি মেয়ের নাম নিতে পারছি না। এই যে আজকে আমরা অন্ধকারে আমরা মুখ দেখাতে পারছি না কেন? আমরা তো লজ্জিত নই এক ফোঁটাও, আমরা তো সেই গর্বিত বাবা মা যারা মেয়ের জন্য গর্ববোধ করতে পারবে। আমার তো সেই সন্তান, যে সন্তানকে নিয়ে আমাদের গর্ববোধ ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। তাহলে আমরা কেন তার নামটা নিতে পারবো না? তার নাম নিতে না পারাটাও একটা অপরাধ। আমি সে সবসময় এই অপরাধ বোধে ভুগি যে আমি মা তুই চলে গেলি, তোর নামটাও নিতে পারি না। কিন্তু বাড়িতে আমরা সবসময়ই নাম নিই তার, এখানে যেহেতু বলা যায় না তাই বলি না। কিন্তু এটা নিয়েও আমার সরকারের কাছে আবেদন থাকবে যে কেন আমরা মেয়ের নাম নিতে পারবো না। এরকম যদি 4-5 বছর ধরে তদন্ত চলতেই থাকে, তদন্তের যে গতি সেটাতে আমি বুঝতে পারছি না কবে বিচার পাবো। কিন্তু আমরা ছেড়ে দেব না, ছেড়ে আমরা কোনো মতেই দিতে পারবো না। ঠাকুর যেন আমাদের বাঁচিয়ে রাখে যতদিন না আমরা অন্তত মেয়ের বিচার পাই। মেয়ে আর ফিরে আসবে না, কিন্তু এই দুর্নীতির কত দূর শিকড় সেটা আমরা দেখতে চাই। যদি কেউ আমাদের পাশে না থাকে আমরা দুজন মিলে লড়বো, কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব। এটা যেন সবাই বুঝে নেয়, এবং আমাদের অনুরোধ করব যতদিন আমরা লড়াই চালিয়ে যাব সবাই যেন আমাদের পাশেই থাকে। কারণ এই যে দুর্নীতিটা হয়েছে, এটা একটা ছেলে খেলা দুর্নীতি নয়, এটা একটা ডক্টর। আমার মেয়ে 2022 সালে আরজি করে ভর্তি হয়েছিল, 24 সালে সে আর নেই, কিন্তু তার আগে সে 17 সালে MBBS পাশ করেছিল। তারপর থেকে একটা দিনও সে বসে থাকেনি।
18 সালে সে কল্যাণী জেএনএমেই চাকরি করত। তারপরে আমি বলেছিলাম গাড়িটা কেন না মা, সে বলল না বাপি তো বাড়িটা দাঁড় করিয়েছে, বাড়িটা সুন্দর না করলে গাড়ি কিনে আমি কি করব, আগে বাড়িটা সুন্দর করব। তারপরে সে অনেক পরিশ্রম করে বাড়িটা পাথর টাথর বসিয়ে সব কিছু, আমাদের অনেকে এখন বলেছে মেয়ে এত টাকা পয়সা কোথা দিয়ে পেলো, এত বড় বাড়ি ওদের কি করে হলো, এত সুন্দর রং করা, এত 700 টাকা লিটার রং, এগুলো আমাদের কানে এসেছে। কিন্তু কেউ জানে না যে আমার মেয়েটা কতটা পরিশ্রমী ছিল। মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটালে চাকরি করতো, নাইট ডিউটি থাকতো ওখানে, বাড়িতে গিয়ে স্নান করে এসে রং মিস্ত্রির সাথে সে রং করতো। বাড়িটার প্রতিটা রং সে চয়েস করে করে বাবার সাথে গিয়ে দোকানে কিনে এনেছিল। বাড়িটাকে সে ভীষণ ভালোবাসতো তার গাছপালা। মা আমি যখন এসআর হয়ে যাব তখন এই ছাদে এই গাছপালার মধ্যে একটা ছোট্ট টি টেবিল রাখবো, ওখানে আমরা সবাই বসে চা খাবো। আমি তো এখন ছাদে গেলেও কষ্ট হয় যে তার কোনো আশাই পূর্ণ হয়নি, কোনো না। সেদিন রাত্রেও সে লিখেছিল আমার এমডিতে গোল্ড মেডেল পেতেই হবে, বাবা মাকে ভালো রাখতে হবে, বিয়ে করতে হবে ভালোভাবে সুখী জীবনযাপন করতে হবে। ওই ডায়েরির পেজ ছেঁড়া ছিল, 3-4টে ডায়েরির পেজ ছেঁড়া ছিল। সেমিনার হলে যেখানে সিজার লিস্ট হচ্ছিল সেখানে পুলিশ এনে আমাকে একটা দেখালো পাতা, যে এটা কি আপনার মেয়ের হাতের লেখা? আমি বললাম হ্যাঁ। তারপরে আমার দেওয়ার ওই ছবিটা তুলে রেখেছিল, পুরো পাতাটা ভর্তি বাবা মাকে ভালো রাখতে হবে এসব কথা লেখা। সঞ্জয় রায় যদি তাকে খুন করবে তাহলে ডায়েরির পাতা কেন ছিঁড়বে? আমরা তো সিবিআইকে বারবার বলেছি, আমরা তো সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম, কেন তাকে রাখতে দেওয়া হলো না? এত পুলিশ কেন আসলো? এসবগুলো তদন্ত হবে না? আমাদের বলুক তদন্ত করতে, আমরাই তদন্ত করে বার করে ফেলবো। এতদিন তো লাগার কথা ছিল না তদন্ত করতে। এটা একটা ঘরের মধ্যে, যেমন আমরা এই যে বসে আছি, এখানে একজন এসে মার্ডার হয়ে গেল, আমি এত মার্ডার হয়ে গেলাম, আর বাকি 2জন রয়েছে, তাদের কি ধরবে না পুলিশ? এটাই তো সার কথা। লাস্ট তার সাথে যে 4জন ছিল, পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে রাত্রি 12টা থেকে ভোর 6টার মধ্যে তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। রাত্রি 12টা থেকে যারা ওর সঙ্গে ছিল তাদের কেন কাস্টাডিতে নেওয়া হলো না? না পুলিশ নিল, না সিবিআই নিল, তাহলে বিচারটা হবে কি করে? এই প্রসঙ্গটা, এই প্রশ্নের জায়গাটা কি খুব বেশি পরিমাণে ভাবাচ্ছে বা ভাবিয়েছে আপনাকে তার সঙ্গে যারা ছিল? এটা তো প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় যে লাস্ট সিন থিওরি একটা হচ্ছে আইনের একটা পরিভাষা আছে। এই লাস্ট সিন থিওরিটা কেন প্রয়োগ করা হয়নি এখানে যেহেতু যারা লাস্ট সিনে ছিল তারা প্রভাবশালী, সেই কারণেই এটা লাস্ট সিন থিওরিটা এখানে প্রয়োগ করা হয়নি। সব জায়গায় সমস্ত কেসেই আপনি দেখবেন যখন কেউ খুনের যে মামলাগুলো ওঠে সেখানে লাস্ট সিন থিওরিটা সবার আগে দেখা হয়। আজকে তো আমার মেয়েটা এসে বলতে পারছে না যে বাবা আমাকে এরা মেরেছে, তাহলে এই সমস্ত থিওরিগুলো কেন প্রয়োগ করা হবে না? সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, সিবিআই ভিডিও টিভি ফুটেজ দেখছে, সিবিআই সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখছে। আজকে শুধু দেখেই যাচ্ছে। আমি যখন ওপেন স্ট্যাটাস রিপোর্ট শিয়ালদা কোর্টে এখন দিচ্ছে, সেখানে দেখি একই ব্যাপার, দেখেই যাচ্ছে, খালি দেখে ইফ এনি অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন গোয়িং অন। প্রতিটা কথাতে প্রতিটা জায়গায় ওরা এই কথাটা লিখে দিয়েছে। তাহলে যখন চার্জশিট দিল তখন এত বড় বড় কথা কেন তারা লিখলো? যে সন্দীপ ঘোষ এবং টাকা থানার ওসি ব্যাপারটাকে হাসাপ করেছে, এভিডেন্স ট্যাম্পারিং করেছে, এরা এই সমস্ত ব্যাপারে যুক্ত এবং এই অ্যাবটমেন্টের অভিযোগও এনেছে। কিন্তু সেখানে তারা এখন সেই যাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ আনলো তাদেরও এগেনস্টে চার্জশিট দিল না এবং কোর্টে দাঁড়িয়ে বলল যে আমরা চার্জশিট দেবো না, 90 দিন মাথায় চার্জশিট দেবো না, আপনার আইন অনুযায়ী যা করার। জজ সাহেবের যা হাতে ছিল ছেড়ে ওদের জামিন দেওয়া, বন্ডে 2000 টাকার বন্ডে জামিন দিয়ে সবাইকে জামিন দিয়ে দিয়েছেন। এই মামলা এখনও চলছে। আজকে যারা আমাদের উকিল প্রথমে এসেছিল তারা আমরা চেঞ্জ করে বৃন্দা গ্রোভারের একটা টিম আমাদের এখানে পুরো মামলাটা দেখতো, লোয়ার কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দেখতো। এরা সিবিআইয়ের কী স্বার্থ ছিল এদের সঙ্গেও আতাত করে আজকে কোর্টের মধ্যে কোনো কথা, কোনো কোশ্চেন আমাদের
যারা লয়ার তারা তোলেননি, এবং এমআইএমবির ফাইনাল রিপোর্টটা যখন দেওয়া হয়েছে, আদর্শ কুমার যখন ডিপোজিশন দিয়েছেন তখন উনি কোর্টে দিয়েছেন, সেই যে রিপোর্টটা পর্যন্ত সে আমাদের লয়াররা রিপোর্টের কপিটা নেয়নি। তাহলে কী স্বার্থে তারা এই মামলায় এসেছিলেন? তার মানে কি তারাও কি এখানে কোনো কিছুর সন্ধানে এসেছিলেন যে এখান থেকে কিছু যদি আমরা পাই সেটাই আমাদের বেনিফিট হবে, আবার দেখাবো যে আমরা বিনা পয়সায় কাজ করলাম? যত বড় কেস তত বড় কি বলবো আর কি, তত বড় লেনদেনের ব্যাপারগুলো থাকে। সিবিআইও সেই লেনদেনের শিকার বলে আমাদের এখন মনেই হয়, কারণ সিবিআই হচ্ছে ভারতের প্রিমিয়াম গোয়েন্দা সংস্থা। তারা যে কিছুই জানে না আর কিছুই পায়নি এটা আমি বিশ্বাস করি না। সিবিআই সব জানে, কীভাবে আমার মেয়েকে মারা হয়েছে, কোথায় মারা হয়েছে, কজনে মিলে মেরেছে, সব জানে। এটা আমি একদম হলফ করে বলতে পারি। কিন্তু সিবিআই কোনো অজ্ঞাত কারণে সেটা প্রকাশ্যে আনবে না। আজকে সিজিআইয়ের কথাটা বলছিলাম, যেটা আইন মানে দূরদর্শনে বলাটা ঠিক নয়, কিন্তু আমি দায়িত্ব নিয়ে, আমার নিজের দায়িত্ব নিয়েই বলছি, সিজিআই কেন এই মামলাটাকে সুমোটো নিলেন রোববার দিন করে? কী স্বার্থ তার ছিল? নিশ্চয়ই তারও কোনো স্বার্থ ছিল। আমি একটু আগেই মাসিমা বলছিলেন, তার আগেও আমরা দেখালাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, আপনাদের সঙ্গে দেখা করেছিলেন এবং নানান বক্তব্য। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার একটা কথাবার্তা চলছিল, সেই দেখাটা হলো না কেন? প্রধানমন্ত্রীকে আমরা মেল করেছি, মানে ঘটনার 3 দিনের মাথায় খোলা চিঠি পাঠিয়েছি সবাইকে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল, আমাদের মুখ্যমন্ত্রীকেও পাঠিয়েছিলাম আমরা। 3 দিন পরে খোলা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু কেউ কোনো, এই নিয়ে 10 বার আমরা চিঠি পাঠিয়েছি। রাষ্ট্রপতি একবার বলেছেন যে আমি খুবই ব্যথিত বিষয়টা নিয়ে, কিন্তু আমার কাছে সময় নেই আমি দেখা করার মতন। প্রধানমন্ত্রীকে লিখলাম, প্রধানমন্ত্রী বললেন বিষয়টা গৃহমন্ত্রী দেখবেন। সত্যি কথা, দুঃখের বিষয়, গৃহমন্ত্রী আজ পর্যন্ত, আমরা অনেক চেষ্টা করেছি, একটা প্রধানমন্ত্রী ওই স্বরাষ্ট্র দপ্তরের মানে যিনি পিএ আর কি, অমিত শাহ, ওনার ফোন নাম্বারটা আমাদের দিয়েছিলেন মেল করে, কিন্তু তার কোনো উত্তর আমরা আজ পর্যন্ত পাইনি। এবং তারা কী কারণে যে আজকে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের ব্যাপারটা দেখছেন না জানি না। আর যে সীমা পাহুজা যিনি তদন্ত করছেন, শিয়ালদা আদালত যে রায়ের কপি দিয়েছে সেখানে কোথাও বলেনি যে সিবিআই কোনো কাজ করেছে। আজকে সিএফএসএলও বলেছে যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা এই যেখানে ঘটেছে সেমিনার রুম, একার পক্ষে ঘটিয়ে বেরিয়ে যাওয়া অসম্ভব, সিএফএসএল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তারপরেও সিবিআই বিষয়টাকে প্রকাশ্যে আনছে না। সেই কারণেই আজকে বলতে বাধ্য হচ্ছি, সিবিআই সব জানে, সব বের করেছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেটা প্রকাশ্যে আনছে না। নানান বক্তব্য, নানান কথায় এবং আন্দোলনে এই শহর, এই রাজ্য বারবার করে যে কথা বলেছিল, অর্থাৎ বিচারের দাবি। প্রচুর নাম, প্রচুর মুখ আমরা দেখেছিলাম যারা ওনাদের পাশে ছিলেন বা আছেন বা থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের প্রতিক্রিয়া ইতিমধ্যেই আমরা পেয়েছি ওনাদের সম্পর্কে। অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া, এছাড়াও অভিনেত্রী মোকসা। তারা কে কী বললেন শোনাবো। যোগাযোগ পূর্ণমাত্রায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আছে এবং শেষ দিন অবধি থাকবে। এটা যে এরকম নয় যে কোনো একটা মোড়ে গিয়ে আমাদেরকে সরে যাওয়ার বা পালিয়ে যাওয়ার প্রশ্ন আছে, এরকমটা নয়। তাহলে আমরা তো নিঃস্বার্থভাবে বিচার চেয়েছিলাম, যে তাদের আর হারানোর কিছুই নেই। তাদের জীবনের প্রায় সম্পূর্ণ জায়গাটাতেই শুধুমাত্র এই আন্দোলন আর তার ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছে। তাহলে সেই মানুষগুলোর পাশে আমরা যদি না থাকি, নাগরিক সমাজ যদি না থাকে, কে থাকবে? যোগাযোগ আমি ঠিক করেছিলাম যে 1 বছর অন্তত আমি অন্তত বা অনেকজন আমরা ছিলাম যে নতুন কোনো ড্রেস কিনবো না, কোনো পার্টি বা আনন্দের কোনো উৎসবে অংশগ্রহণ করবো না 1 ইয়ার। তো আমার জন্মদিনে অভয়া দিদির মা নিজে পছন্দ করে শার্ট কিনে আমার জন্য পাঠিয়েছিল, মানে ওনার বাড়িতে যেতে আমাকে শার্ট গিফট করেছিল। মানে এরকম একটা ভালোবাসা। তো আপনি বলছেন না, সেটাই তাদের কানেকশানটা, মানে আমাদের কানেকশানটা এখন একেবারে ফ্যামিলির মতোই হয়ে গেছে। আমি ঠিক করেছিলাম যে 1 বছর অন্তত। অভয়া সত্যি এখনও আমরা মনে করি এখনও
আবারও নতুন করে যে কেসটা চলছে হাইকোর্টে, আমরা মনে করি অভয়ার ন্যায় বিচার আমরা এখনও দাবি করি, আর ততদিন করব যতদিন না ও সুবিচার পায়। পরিবারের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। কেস চলছে, কাকু কাকিমার সাথে আমরা সবাই ছিলাম, আছি, থাকবো। সঠিক বিচার ডেফিনেটলি আমাদের বিশ্বাস ওনারা ছিনিয়ে আনবেই আমাদের অভয়াদির জন্য। মাসিমা, ওরা যোগাযোগ রাখে এবং কথাবার্তা হয় হ্যাঁ। মোটামুটি? ওদের সঙ্গে কথা হয়, ওরা কেমন আছি, এবং আশফাক জন্মদিনে ওর শ্বশুরবাড়িতে ছিল, ও আমাদের সঙ্গে দেখা করার জন্যই বর্ধমান থেকে সুদূর এখানে আমাদের বাড়িতে চলে এসেছিল। আরও 1 বছর ধরে একই জামা পরতো, জামা কাপড় কেনে না, ও ঈদেও নিজে জামা কাপড় কেনেনি, তাই আমি ওর জন্য একটা জামা এনেছিলাম, ওটা ওকে দিয়েছিলাম। মাসিমা, একটা বিষয়ে জানতে চাইবো, মানে আমরা হয়তো 3 জনের প্রতিক্রিয়া তুলে ধরলাম, তখন তো শয়ে শয়ে প্রতিক্রিয়া, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রাত জাগছে। এই সময়টা কঠিন হলেও আপনার কি অনুভূতি তৈরি হয়েছিল? অনুভূতি আর কিছুই আসে না, শুধুই মনে হয় মেয়েটা যদি এত মেধাবী না হতো তাহলে হয়তো হারিয়ে ফেলতাম না মেয়েটাকে। কল্যাণীতে ভর্তিও করে দিয়েছিলাম গাইনিতে, জানেন, সেখান থেকে মেয়ের গাইনি পছন্দ ছিল না, আরজি করে চেস্ট মেডিসিন পেয়েছিল। কোভিডের পিরিয়ডে চেস্ট মেডিসিন ওর খুব ফেভারিট হয়ে উঠেছিল, কারণ ওর ট্রিটমেন্টে কোভিড পেশেন্ট খুব ভালো হয়ে যেত। কোভিডে ও বাড়িতেই থাকতো না, কোভিড পেশেন্টের বাড়িতেও ও চলে যেত। নিজের 4 বার কোভিড হয়েছিল। ওর বাবাকে নিয়ে ও বেরিয়ে যেত সকালে, তখন তো অটো টটোর কিছু চলতো না। মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটালে চাকরি করতো, সেখানে ওকে নিয়ে যেত গাড়িতে এবং দিয়ে যেত। ওখানে এক একদিন শুধু ওর উপরেই পুরো সমস্ত হসপিটালটা চলতো। আমি বাড়িতে ভয় পেতাম, ও বলতো মা ভয় পেও না, এখন তো আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের লড়াই করতে হবে, আমরা ডাক্তার হয়ে ঘরে বসে থাকলে চলবে। এবং দেখতাম রাতেও ও যে বাড়িতে থাকতো, সারা রাত না ঘুমিয়ে ও প্রেসক্রিপশান করতো, অনলাইনে পেশেন্ট দেখেই চলতো। এই যে ওর মানে চিকিৎসা ব্যবস্থার উপর ওর যে ভালোবাসাটা, এটা জন্মেছিল যখন সেই 12 সালে কল্যাণীতে জেএনএমে ভর্তি হয়েছিল। তখনই ও আর ওর বন্ধু যে সায়ন্তন, দুজনে ফার্স্ট ইয়ার থেকেই ওদের ডেকে ডেকে নিয়ে যেতেন স্যাররা। যেমন এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হসপিটালে অ্যাটেন্ড করানো হয় না, পড়ানো হয় শুধু, কিন্তু ওদের শেখার এত আগ্রহ দেখে ওদের স্যাররা নিয়ে যেতেন, ওদের জন্য ওদের দিয়ে কাজ করাতেন। ওই জন্যই হয়তো মেয়েটা এত ভালো ডাক্তার হয়ে উঠেছিল। কিন্তু 12 তারিখ, সেই 10 তারিখ তো সঞ্জয় ধরাই পড়ে গেছিল, কিন্তু 12 তারিখ চেস্ট ডিপার্টমেন্টে সেমিনার হলের পাশের রুমটা যে ভাঙা হয়েছিল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের মদতেই ওটা ভাঙা হয়েছিল, এবং সেখানে চেস্ট ডিপার্টমেন্টের সবাই সাইন করেছিল। কেন? এরকম একটা ক্রাইম ঘটনা যেখানে ঘটেছে, সেখানে আর 2 দিন পরে ভাঙলে কি হতো? সেখানে কেন ভাঙা হলো? সেই তদন্তটা তো সিবিআই করলো না এখনো। কেন করলো না সেটাও আমাদের কোশ্চেন রয়েছে। অনেকগুলো প্রশ্ন এবং তারই সঙ্গে জড়িত রয়েছে উত্তর খোঁজার চেষ্টায়। আমরাও খুঁজছি আপনাদের মতো। একটা বিরতির পর সন্ধ্যা। আমরা এই মুহূর্তে যাদের পেয়েছি, অর্থাৎ কাদম্বিনীর মা এবং বাবা। মেসমশাই, আপনার কাছে আসবো। এক তো ঘটনা, তার বিস্তারিত বিষয় আমরা জানলাম, কিন্তু তার সঙ্গে তো একটা লড়াইও সংগঠিত হয়েছে, যেটা চলছে চিকিৎসকরা বা জুনিয়র চিকিৎসকরা। আপনি কীরকমভাবে দেখছেন? লড়াইটা সবাই করেছে, কিন্তু লড়াইয়ের যে পরিণতিটা হওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। যে সেই 9:30টার সময় দেখা যাচ্ছে, পরবর্তীকালে 9:30টার সময় আমার মেয়ের দেহ উদ্ধার করেছে সেমিনার রুম থেকে। 9:30 থেকে 12:44 অত ডাক্তার যেখানে রয়েছেন, মেডিকেল অফিসার, তখন আমার মেয়েকে চেক আপ করছেন। মানে 3.5 ঘন্টা, প্রায় 4 ঘন্টা কাছাকাছি আমার মেয়েকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। এবং আমার সবসময় দেখা যায় যে কোথাও যদি কেউ মারা যায়, মানে অ্যাক্সিডেন্টে বা কোনো কারণে কোনো দেহ পাওয়া গেলে, সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে আসেন এবং শেষ মুহূর্তে চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু এখানে তাও করা হয়নি। মানে অত ডাক্তারের ভেতরে
কয়েক হাজার ডাক্তার আরজি করে সবসময় পেশেন্ট থাকে, তার মধ্যেও কিন্তু আমার মেয়েকে চিকিৎসা দেওয়া হয়নি এবং সে মৃত ঘোষণা করতে 3.5 ঘন্টা লেগে গেছে। তার মানে কতটা গাফিলতি ডিপার্টমেন্টেরও আছে। ডিপার্টমেন্ট যে পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে ভাবার বিষয় কিচ্ছু ভাবেনি। ডিপার্টমেন্টের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারাও পালন করেনি। আন্দোলন জুনিয়র ডাক্তাররা করেছিল এবং সরকার সেখানে একটা তাদের অনেক প্রতিশ্রুতি দিয়ে সে আন্দোলনকে এবং থামিয়ে দিয়েছিল। সবচেয়ে বেশি আন্দোলন থামিয়ানোর পরিপ্রেক্ষিতে যার কথা উল্লেখ করা দরকার, আমাদের প্রধান বিচারপতি চন্দ্রচূড় চৌধুরী। ওনার কী স্বার্থ ছিল যে রবিবার দিন এই মামলাটা হাইকোর্ট থেকে সুমোটো সুপ্রিম কোর্টে নিয়ে চলে যাওয়ার? আজকে সেই মামলাটি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন আনার জন্য যে হাইকোর্ট মামলাটা শুনতে পারবে, আমাদের 3 মাস সেখানেও অপেক্ষা করতে হয়েছিল। আজকে যদি মামলাটি প্রথম থেকে হাইকোর্টের কাছে থাকতো, আমি আশা করি সিবিআই যে গাফিলতিটা আজকে দেখাচ্ছে সেটা দেখাতে পারতো না। আজকে সিবিআই বলছে যে আমাদের একমাত্র মেয়ে মারা গেছে, আমরা বিভ্রান্ত হয়েছি এবং আমরা যাকে তাকে সন্দেহ করা শুরু করেছি। আজকে আমরা কোর্টের কাছে প্রমাণ করে দিচ্ছি যে একার পক্ষে সম্ভব না। এবং হাইকোর্টের প্রধান বিচারপতি, আমরা যেমন 13ই আগস্ট মামলাটা করেছিলাম হাইকোর্টে, তখন হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, ভালো করে তদন্ত করতে হবে। এবং কলকাতা পুলিশকে এতটুকু তিনি বিশ্বাস করেননি, বলেছেন যে কোর্টের ভেতরেই সমস্ত কাগজপত্র, এই মামলা সংক্রান্ত সমস্ত তথ্য সিবিআইকে হস্তান্তর করতে হবে। সিবিআই দায়িত্ব নিয়ে এইরকম একটা পরিস্থিতির ব্যাপারটাকে সেইভাবে তদন্ত করেনি। সিবিআই ব্যাপারটাকে আরও জলঘোলা করেছে। এবং সিবিআইয়ের যিনি সীমা পাহুজা, যিনি আইও ইনভেস্টিগেটিং অফিসার, তিনি তো কোর্টে দাঁড়িয়ে বলেছেন এবং কোর্টে শিয়ালদা কোর্টের যে বিচারক তিনি বলেছেন যে সীমা পাহুজা কোনো কাজই করেননি। কোনো জায়গায় তিনি উল্লেখ করেননি যে সিবিআই কোনো কাজ করেছে। আজকে 10-11 মাস হয়ে গেল সিবিআই কোনো কাজ করেনি। কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তার উপরে শিলমোহর দিয়ে একটা সঞ্জয় রায়কে দাঁড় করিয়ে আমাদের বলতে চাইছে আপনারা বিচার চেয়েছিলেন, সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছি এবং ফাঁসির ব্যবস্থা চেষ্টা করছি ফাঁসি দেওয়ার জন্যে। আপনারা বিচার পেয়ে গেছেন, এখন বাড়ি চলে যান। বিশ্বমশাই একটুখানি আটকাচ্ছি, বিচারের কথা এই প্রসঙ্গে বিস্তারিত বললেন। আপনি জানেন, আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি সম্পর্কে ইতিমধ্যেই বললেন। এ ব্যাপারে আমাদের একটা বাধ্যবাধকতা রয়েছে, এ দায় আপনারই, আপনি যে প্রসঙ্গ তুললেন বিচারপতি সম্পর্কে। কিন্তু ইতিমধ্যে আপনি জানেন যে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য উঠে এসেছে বিভিন্ন সময়। আমরা আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে, আজ যা তুলে ধরছি তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বক্তব্য ইতিমধ্যেই পেয়েছি। কুণাল ঘোষ, অধীর চৌধুরী, অগ্নিমিত্রা পাল, তারা কে কি বললেন শোনাবো। বিচার পেয়েছেন অভয়ার বাবা মা, এই যে অভয়াকে সামনে রেখে বিচার পাইনি এই কথাটা বলে যেন অকারণ মানুষকে বিভ্রান্ত করা না হয়। আন্দোলনটাকে চালালে বহু কিউআর কোডে নানা রকম কাজ হয়। 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে। আপনারা গেছিলেন সিবিআই চেয়ে, সিবিআই এক্ষেত্রে করতে পারেনি, যাবজ্জীবন হয়েছে। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সবাই চেয়েছে যে ফাঁসি হোক। বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েই যাবজ্জীবনটা হয়েছে। আমরা হয়তো চাইছি ফাঁসি, বাট যাবজ্জীবনও কিন্তু একটা রায়। অভয়ার ক্ষেত্রেও আমাদের দৃঢ় বিশ্বাস যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, বিচার হবেই। যখন সিবিআই রয়েছে মাথার উপরে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ চলছে, বিচার, অন্যায়ের বিচার হবেই। তার মেয়ের বিচার কায়মনোবাক্যে চেয়েছে, আজও চাইছে। দরজায় দরজায় গিয়ে তারা বিচারের দাবি করেছে, কিন্তু তারা বিচার পায়নি। সারা বাংলার মানুষ আরজিকর কাণ্ডের বিচার পেল না। পরিকল্পিতভাবে রাজ্য সরকার এই বিচার এবং বিচারের পরিপ্রেক্ষিতে প্রকৃত অপরাধী তারা যেন কোনো শাস্তি না পায় তার জন্য চেষ্টা ত্রুটি করেনি। এবং রাজ্য সরকারের প্রচেষ্টাতেই এই তদন্ত যে লক্ষ্যে যাওয়া উচিত ছিল তা হলো না। পীড়িতার বাবা মা দিল্লির সরকারের কাছেও, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছেও, প্রধানমন্ত্রীকে, গৃহমন্ত্রীকে তারা চিঠি দিয়েছে, তাদের কথায় কেউ কর্ণপাত করেনি। আরজিকর কাণ্ডের 1 বছর পার হয়ে গেলেও আজও বিচারের বাণী নিভৃতে কাঁদছে। বিশ্বমশাই,
এক পক্ষের বক্তব্য বিচার পেয়েছেন, আর এক পক্ষের বক্তব্য পাননি। বিচার বাবা মা হিসেবে কি বলবেন? যারা বলছে যে আমরা বিচার পেয়েছি, তারা তো প্রথম থেকেই ব্যাপারটাকে কভার আপ করার চেষ্টা করেছে এবং আমাদের চোখের সামনেই করেছে। আমাদের ওখানে বসিয়ে রেখে আমাদের চোখের সামনে, এবং আমাদের যে প্রশাসন যাদের কাছে আমরা বিচার পাবো, যেখানে কলকাতা পুলিশের প্রধান সিপি বিনীত গোয়েল, এসিপি মুরলীধর শর্মা, হোমিসাইড ইন্সপেক্টর সোফিয়া মল্লিক প্রেজেন্ট, যারা এত বড় বড় আইপিএস অফিসার যেখানে প্রেজেন্ট থাকা সত্ত্বেও আমরা কি করে জানবো যে তারা কভার আপ করার জন্য এখানে উপস্থিত? তাদের তো পাঠিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, অর্ডারেই তারা এখানে এসেছিলেন এবং রাত্রি 2টো পর্যন্ত উনি তদারকি করেছেন আমার মেয়ের দেহকে যাতে আমরা না রাখতে পারি, দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগ না পাই। এমনকি আপনাকে একটা কথা, সারা দেশের লোককে একটা কথা জানা দরকার, আমার মেয়েকে যে গলা চিপে হত্যা করা হয়েছে সেখানে যে আঙুলের ছাপ এবং কতগুলো কামড়ের দাগ, সেখান থেকে কোনো লালারস নেওয়া হয়নি এবং সেগুলোর কোনো ডিএনএ পরীক্ষা করা হয়নি। এবং যে সমস্ত ডিএনএ পরীক্ষা লিখিত আকারে কোথাও উল্লেখ? হ্যাঁ, লিখিতই আছে এবং সিএফএসএল যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টেই দেখা যাচ্ছে সিবিআই অনেক গাফিলতি করেছে এবং সেটা আমরা চেষ্টা করছি আদালতের মাধ্যমে তুলে ধরার। এবং এই যে লড়াই আমাদের চলছে আদালতে এখন বর্তমানে, সে আদালতে এই সমস্ত বিষয়ে সিবিআই যে সমস্ত তথ্য তুলে ধরেছে তার উপরে বেস করেই আমরা লড়াই চালাচ্ছি। এবং রাজ্য প্রশাসনকে যারা বলছেন তাদের সবার আগে একটা কথা বলি, আমরা কখনোই কিন্তু সিবিআই চাইছিলাম না, আমরা চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম এবং কোর্ট মনিটরিংয়ের জন্য। মানে মা বাবা হিসেবে আপনারা কখনোই সিবিআই চান না? আমরা সিবিআই চাইনি। ওনারা প্রথম থেকেই সিবিআই চেয়েছেন বলে আসছেন, কিন্তু সত্যি কথা বলতে কি এরা কোনো মানে নিজেদের স্বার্থ ছাড়া কিছুই দেখে না। সমস্ত বিষয়ে আমাদের যে সমস্যাটা সেটা যে রাজ্যের যে সমস্যা, আজকে আমার মেয়ে একজন রাজ্য সরকারি কর্মচারী, তাকে যে প্রোটেকশান দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের ছিল সেটা কিন্তু তারা একবারও বলছেন না। একবার কোথাও তারা বলেননি যে আমাদের ব্যর্থতা, তা এই যে ব্যর্থতা তাদের হয়েছে, তারা যে দিতে পারেননি সেটা তো তাদের স্বীকার করা উচিত। এবং প্রশাসন যে কলেজ কর্তৃপক্ষ তারাও তো আমার মেয়েকে প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছে, দেয়নি ইচ্ছাকৃতভাবে। না, পুলিশের কথা বলেন, পুলিশ কমিশনার তো বদল হয়েছিল, কী লাভ হয়েছে বদল হয়েছে? পুলিশ কমিশনার বদল হয়ে আমাদের লাভটা কী হয়েছে? তিনি তো যা করার প্রথম দিনই করে দিয়েছেন এবং তিনি যে 8 বার আমার মেয়ের নাম নিয়েছিলেন সেই মামলাটা পর্যন্ত ঝুলে আছে, তারও কোনো বিচার আসছে না। যেটা মেয়ের নাম নেওয়াটা, মানে ভিকটিমের নাম নেওয়াটা একজন কলকাতা পুলিশের প্রধান তিনি কি করে করলেন এবং যে প্রাক্তন প্রিন্সিপাল তিনিও এই দোষী ছিলেন। আজকে দুজনকে অ্যারেস্ট করেছিল সিবিআই, কিন্তু পরবর্তীকালে তাদের এগেনস্টেও চার্জশিট দেয়নি। সেখানে কী যে সিবিআই অজুহাত তৈরি করার চেষ্টা করছে আমরা আজ পর্যন্ত সেটা বুঝতে পারছি। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই কাদম্বিনীর বাবা প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই আগস্ট গিয়েছিলেন, তাদের সঙ্গে দেখা করেছিলেন, সেদিন কি বলেছিলেন এবং 14ই সেপ্টেম্বর কি বলেছিলেন জানাবো এবং তারই সঙ্গে মা এবং বাবার সঙ্গে কথা বলবো। আবারও একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও যে প্রসঙ্গে যে আলোচনায় ছিলাম বা যে প্রশ্নে ছিলাম, বেশমশাই অনিকেত, আশফাকুল্লাহ, মোকসা এদের কথা তুলে ধরলাম, আরও অনেকে প্রচুর মানুষ আপনাদের সঙ্গে এখন আমাদের পরিবারটা অনেক বড় হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। আপনি অস্ট্রেলিয়ার একটা গ্রুপ আছে, তারা মাঝে মাঝে আমাদের ফোন করে, হল্যান্ড থেকে একটা গ্রুপ ফোন করে, মাঝে মাঝেই আমাদের খোঁজ খবর নেয়, বাঙালি। এবং আমেরিকাতে একজন আছেন, তিনি আরজি করেরই প্রাক্তনী, তিনিও সবসময় আমাদের খোঁজ খবর রাখেন এবং সবাই আশ্বস্ত করেন আমাদের যে আমরা যেন যে কোনো ব্যাপারে ওনাদের সহযোগিতা পাবো এবং আমরা যেন কখনো ফিরে না আসি। আমরা তো পরিষ্কার একটাই কথা, আমাদের সত্যি কথা বলতে কি মেয়েকে যখন বড় করেছিলাম তখন সেই রাস্তাটা খুব কঠিন ছিল, জানতাম না রাস্তাটা, কিন্তু এই বিচারটা ছিনিয়ে আনাটা রাস্তাটা কিন্তু এখন চিনে গেছি। যারা মনে করছেন যে আমরা বিচার দেব না, পরিষ্কার করে বলছি, যারা ভাবছেন যে তা আমরা বিচার দেব না তারা ভুল ভাবছেন। আমরা বিচার ছিনিয়ে নেবই, এটা আমাদের একটা
জীবনের লড়াই, যে লড়াই করে মেয়েটাকে এখানে এনেছিলাম, আমি মনে করি তার থেকে অনেক সহজ লড়াই বিচার পাওয়া। আজকে প্রশাসনিক যে সমস্যা আমাদের দেশে, আমাদের যে রাজ্যর উপরে ভরসা না থাকে, আমাদের সিবিআইয়ের কাছে যেতে হবে। সিবিআই কাজ করবে না, তাহলে কার কাছে যাব? আজকে যখন আমরা সিবিআই ডিরেক্টরের কাছে দেখা করেছিলাম দিল্লিতে, তিনি একটা কথা আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে আমরা স্বশাসিত সংস্থা। যদি স্বশাসিত সংস্থাই হন, তাহলে তাদের কাজ করতে অসুবিধাটা কোথায়? নাকি তারা কাজ না করে লেনদেনের মধ্যে জড়িয়ে পড়ার চেষ্টা করছেন? এটা আমাদের একটা খুবই দুঃখের বিষয় যে আমরা কোন দেশে বসবাস করি, তখন এই প্রশ্নটা মনে আসে। কিন্তু এটা ঠিক, বিচারালয়ের উপরে আমাদের অগাধ আস্থা আছে এবং বিচারালয়ের যে শিয়ালদা কোর্টও যে রায় দিয়েছেন, আমাদের রায়ের কপি, আমাদের যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন, সেই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আশা করছি আমরা বিচার ছিনিয়ে আনবই। আপনার এই প্রত্যাশা এবং এদিকেই তাকিয়েছিল। খুব যদি ভুল না বলি, দীর্ঘদিন তো আন্দোলন হয়েছে, 90 দিন আমরাও একই বিষয়ে সমস্ত সংবাদ মাধ্যম, পশ্চিমবঙ্গের তো বটেই, হলফ করে বলতে পারি, আপনারাও নিশ্চয়ই স্বীকার করবেন, শুধুমাত্র এই বিষয়ের ওপরই না। এখানে একটা কথা বলি, সংবাদ মাধ্যমকে বলি, এখনও সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে যেভাবে আছে, এই মনের যে আমাদের যে জোর, সেটাই সংবাদ মাধ্যম এবং যারা আন্দোলনের মধ্যে আছে তারা আমাদের পাশে আছে বলেই আমাদের মনে এই জোরটা আছে। আমরা যে আজকে যে বলছি বিচার ছিনিয়ে আনবই, এই কথাটা বলার সাহসটা সংবাদ মাধ্যম এবং যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের জন্যেই আমরা এই সাহসটা পাচ্ছি। এবং তারই সঙ্গে একটু আগেই যে কথা উনি বললেন যে প্রশাসনের ওপরে ভরসা কেন রাখতে পারবো না, রাজ্যের কথা বললেন। আপনারা জানেন যে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে আন্দোলনকারীরা রাত জেগেছিল, দিন জেগেছিল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। সেদিন কি বলেছিলেন 14ই সেপ্টেম্বর শোনাবো। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি। আপনারা যখন রাস্তায় থাকেন, আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। যদি কেউ দোষী হয়, তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। বিচার সকলেই চাইছেন, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে। মাসিমা বা মেসমশাই দুজনেই যে কথা বারবার করে বলছেন, আমারই আসলে প্রশ্ন করার সাহস নেই, আমি গুছিয়ে কথা বলতে পারছি না, হয়তো দর্শকদের কাছে মার্জনা একটু চেয়ে নিচ্ছি। একটা নাগরিক সমাজ, একটা বিশ্বকে একত্রিত করতে পেরেছিল আপনার মেয়ে, যদিও ঘটনা অত্যন্ত দুঃখের, শোকের, যন্ত্রণার, হতাশার, তবু এই যে বিশ্ব প্রতিবাদে একত্রিত হলো, এটাকে আপনি কোন চোখে দেখছেন? খুব সংক্ষেপে প্লিজ। সারা বিশ্বকে আমি এর জন্য কৃতজ্ঞতা জানাতে চাই না। কৃতজ্ঞতা জানালে ছোট বলা হবে। কোনো কিছুই, এই যে লড়াই, এই যে শক্তি সবাই দেখিয়েছিল আমার মেয়ের জন্য, এটা বলার ভাষা নেই আমার। সবাইকে আমি পরিবারের সবাই সদস্যই মনে করি এবং যতদিন না আমরা বিচার ছিনিয়ে আনতে পারি, বিচার তো এমনি পাওয়া যাবে না, বিচারটা ছিনিয়ে আনতে হবে। ততদিন বলবো এই আমার পরিবারের সদস্য হয়েই আমার পাশে থাকবেন এবং সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ এতদিন আমাদের পাশে থাকার জন্য। এবং সারা বিশ্বের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার পাশে যেভাবে ছিলেন, যতদিন না আমরা বিচার ছিনিয়ে আনতে পারি এতদিন আমাদের পাশেই থাকবেন। মেসমশাই কি বলবেন নাগরিক সমাজকে খুব সংক্ষেপে? এটাই আমাদের বক্তব্য যে যেরকম প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন আন্দোলনে এবং বিচারের জন্যে, সেরকমভাবে আমাদের পাশে থাকবেন। আজকে অনেকেই অনেক বড় বড় কথা বলে, কিন্তু বিচার যাতে না পাই সেই ব্যবস্থাটাও পেছন থেকে করা হয়। যেমন আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শোনালেন আপনি, উনি যেমন সামনে এসে সবার সামনে বলছেন তিলোত্তমা বিচার পাবে, কিন্তু তিলোত্তমা যদি বিচার না পায়, আমার মেয়ে যদি বিচার না পায়,
সেই ব্যবস্থাটাও কিন্তু উনি সঙ্গে সঙ্গে করে রাখছেন। আপনি জানেন এই বক্তব্যের দায়ও কিন্তু আপনার। হ্যাঁ, অবশ্যই আমার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এবং তারপর 11 মাস যা যা হয়েছে। কিন্তু প্রশ্ন এবং উত্তর খোঁজার চেষ্টা যেমন আমরা করছি, তার পাশাপাশি বক্তব্যে আমরা প্রত্যেকেই অনড় থেকেছি। মাসিমা এবং মেসমশাই যে কথা বলছেন, অর্থাৎ বিচার চাই, অবশ্যই করে বিচার চাই, এবং তার জন্যই আমরা অপেক্ষা করছি। আপনারা সুস্থ থাকবেন এই প্রার্থনা করব ক্যালকাটা নিউজের তরফ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আজ উপস্থিত হওয়ার জন্য ক্যালকাটা নিউজের স্টুডিওতে। আর এই 11 মাসের আন্দোলন, তারই সঙ্গে সেই ঘটনা যা ভাবলে আজও আমরা শিউরে উঠি। আরও একবার আপনার কথা শেষ করতে করতে আপনাদেরই সামনে আপনাদেরই আন্দোলন। গত বছরও এই সময় জীবন ছিল স্বাভাবিক, কিন্তু 9 আগস্টের সকাল বদলে দিয়েছে সবকিছু। নৃশংসতার বলি হয়ে সুস্থ জলজ্যান্ত মেয়েটা চলে গিয়েছে অনেক দূরে। এমন নৃশংস ঘটনার পর থেকে মেয়ের ন্যায় বিচারের দাবিতে পথে কাদম্বিনীর বাবা মা। ঘুরেছে আদালত, প্রশাসনের দরজায় দরজায়। চাহিদা একটাই, ন্যায় বিচার। লড়াই অবশ্য একা ছিল না আরজি করের নিহত নির্যাতিতা ডাক্তারের পরিবার। প্রথম থেকেই পাশে পেয়েছে মেয়ের সহপাঠী জুনিয়র ডাক্তারদের। রাজপথে উঠেছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। নারী নিরাপত্তার দাবিতে রাত দখল দিয়ে শুরু হওয়া আন্দোলন পৌঁছেছে অনশনে। উদ্দেশ্য আরজি করের নিহত নির্যাতিতা ডাক্তারকে ন্যায় বিচার এনে দেওয়া। এর মধ্যে ঘটে গিয়েছে 14 আগস্ট রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা। সব দাবি একত্রিত করে ধর্মতলার ওয়াই চ্যানেলে দিনের পর দিন বসে থেকেছেন জুনিয়র ডাক্তাররা। হয়েছে লালবাজার অভিযান। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে শিরদাঁড়া তুলে দিয়েছিলেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কাদম্বিনীর ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন অসংখ্য সাধারণ মানুষও। প্রবল আন্দোলনের মুখে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হয় বিনীত গোয়েলকে। আরজি কর অধ্যক্ষের পদ থেকে সরানো হয় সন্দীপ ঘোষকেও। আরজি কর কাণ্ডের তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই। নৃশংস হত্যাকাণ্ডের ধর্ষণ, খুনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। সঙ্গে গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি কর হাসপাতালে গিয়ে ঘটনার 3D ম্যাপিং করে সিবিআই। ঘটনার পুনর্নির্মাণও করা হয়। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে শুরু হয় মামলাও। শিয়ালদা আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়। যদিও রায় সন্তুষ্ট করতে পারেনি নির্যাতিতার পরিবারকে। ফলাফল আবার গোড়া থেকে লড়াই মেয়ের নৃশংস পরিণতির ন্যায় বিচার ছিনিয়ে আনার। 9 আগস্ট আরজি কর কাণ্ডের 1 বছর। 1 বছর কাদম্বিনীর চলে যাওয়ার। বছর ঘুরেও অধরা ন্যায় বিচার। শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবে তো তিলোত্তমার কাদম্বিনী? কলকাতার কল্লোলে চাপা পড়ে যাবে না তো কাদম্বিনীর নিদারুণ সেই আর্তনাদ? ক্যালকাটা নিউজ।